today's topic is estimation of serum AST. Aspartate transaminase. ঠিক আছে? by SGOT যেটা estimation of serum AST aspartate transaminase by kinetic method, by kinetic method using semi-auto analyzer, using semi-auto. Okay, today's topic is estimation of serum AST by kinetic method using semi-auto. Okay, now next point কি থাকবে? assay principle. assay principle. AST catalyzes the কি হলো? ওইটা বন্ধ করতে হবে বোধহয় নাকি? ওইদিকে একটা আচ্ছা আমি মুখে বলছি তো, মুখে বলছি শোনো। অ্যাসে প্রিন্সিপালে কি লিখবে? AST catalyzes the transamination reaction, transamination of সেমি অটো ফুল স্টপ, ঠিক আছে। এস্টিমেশন অফ সিরাম AST aspartate transaminase by kinetic method using semi auto, যেটা তোমরা করবে এস্টিমেশন করবে, কার করবে না সিরাম AST এর করবে। এটা একটা কি, যেহেতু এনজাইম মাপছি তাই এটা একটা কাইনেটিক, কাইনেটিক মেথড। আর কি ইউজ করে না সেমি অটো অ্যানালাইজার, ঠিক আছে। অ্যাসে প্রিন্সিপাল কি না AST catalyzes the transamination reaction, transamination of L-aspartate and alpha ketoglutarate to form L-glutamate and oxaloacetate. Full stop. Okay. AST catalyzes the transamination of L-aspartate and alpha-ketoglutarate to form L-glutamate and oxaloacetate. This is the transamination reaction. ঠিক আছে? In subsequent reaction, malate dehydrogenase কি MDH reduces oxaloacetate to malate. তাহলে ইন সাবসিকুয়েন্ট রিঅ্যাকশন কি হচ্ছে? ম্যালেট ডিহাইড্রোজেনেজ রিডিউসেস অক্সালোঅ্যাসিটেট, যেটা ফার্স্ট স্টেপে তৈরি হলো, অক্সালোঅ্যাসিটেট টু ম্যালেট। with simultaneous oxidation of
নিকোটিনামাইড, নিকোটিনামাইড আমি বলছি লেখো, নিকোটিনামাইড, অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড এখানে রিডিউসড, রিডিউসড, রিডিউসটাকে তাহলে কি বলে, এনএডিএইচটাকে, হ্যাঁ এনএডিএইচ, তাই তো, রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড মানে এনএডিএইচ, হ্যাঁ এনএডিএইচ এটাকে কি করছে না 2 এনএডি তৈরি করছে, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, তাহলে এনএডি। তাহলে ম্যালেট ডিহাইড্রোজেনেজ কি করছে না অক্সালো অ্যাসিটেটটাকে ম্যালেট বানাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে অক্সিডেশন অফ NADH টু NAD+ তৈরি করছে, ঠিক আছে, NAD। The rate of oxidation, the rate of oxidation of NADH, the rate of oxidation of NADH is measured kinetically by monitoring the decrease in absorbance at 340 nanometer and is directly proportional to AST activity in the sample, lactate dehydrogenase is added to enzyme system to prevent endogenous pyruvate interference, which is normally present in the serum. আরেকবার বলছি, as a principle, AST catalyzes the transamination reaction of L-aspartate and alpha-ketoglutarate to form L-glutamate and oxaloacetate. In the subsequent reaction, malate dehydrogenase MDH reduces oxaloacetate to malate with simultaneous oxidation of NADH to NAD. The rate of oxidation of NADH is measured kinetically by monitoring the decrease in absorbance at 340 nanometer and is directly proportional to the AST activity in the sample. Lactate dehydrogenase is added to enzyme system to prevent endogenous pyruvate interference, which is normally present in serum. এটা এরপরে আমরা রিঅ্যাকশনটা লিখব। আচ্ছা, রিঅ্যাকশনটা কি হচ্ছে না এল অ্যাসপার্টেট প্লাস আলফা কিটোগ্লুটারেট
এএসটি দিয়ে কি হচ্ছে না, এএসটি অক্সালো অ্যাসিটেট প্লাস এল গ্লুটামেট। নেক্সট স্টেপে অক্সালো অ্যাসিটেট প্লাস NADH, NADH প্লাস H প্লাস, হ্যাঁ, এখান থেকে MDH দিয়ে ম্যালেট ডিহাইড্রোজেনেজ দিয়ে এল ম্যালেট প্লাস NAD। এটা হচ্ছে রিয়াকশনটা। আমরা কিটা মেজার করছি, NADH থেকে যে NAD তৈরি হচ্ছে, তাহলে ডিক্রিজ ইন NADH এইটাকে মেজার করা হচ্ছে। এটার সঙ্গে কোনটা প্রপোর্শনাল হবে না, AST অ্যাসপার্টেট ট্রান্সামাইনেজের অ্যাক্টিভিটিটা প্রপোর্শনাল হবে। এটা আমরা কততে মাপছি না 340 ন্যানোমিটারে মাপছি, ঠিক আছে, সেমি অটো অ্যানালাইজারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের রিএজেন্ট। রিএজেন্ট সেকেন্ড পয়েন্ট, রিএজেন্ট, হ্যাঁ, প্রিন্সিপাল 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট রিএজেন্ট। রিএজেন্টের মধ্যে কি রিএজেন্টস, হ্যাঁ, এর মধ্যে কি থাকছে, R1 এর মধ্যে থাকছে বাফার। বাফার কি কি থাকছে না, ট্রিস বাফার, ট্রিস বাফার pH 7.8, এল অ্যাসপার্টেট, এই যে রিয়াকশনের জন্য লাগছে এল অ্যাসপার্টেট, আর কি লাগছে MDH, MDH, এল অ্যাসপার্টেট, ঠিক আছে, MDH আর LDH ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ লাগছে, হ্যাঁ, ইন্টারফারেন্স অফ পাইরুভেটটাকে প্রিভেন্ট করবার জন্য ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ লাগছে। আর একটা কি লাগছে না স্টেবিলাইজার, স্টেবিলাইজার, ঠিক আছে, R1 এর মধ্যে এগুলো থাকছে, ঠিক আছে, ট্রিস বাফার, এল অ্যাসপার্টেট, ম্যালেট ডিহাইড্রোজেনেজ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ আর স্টেবিলাইজার। R2 এর মধ্যে কি কি থাকছে, R2 এর মধ্যে থাকছে সাবস্ট্রেট, সাবস্ট্রেটটা কি এখানে এই আলফা কিটো গ্লুটারেট আর NADH, হ্যাঁ, আলফা কিটো গ্লুটারেট, NADH আর থাকছে স্টেবিলাইজার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে R1 R2 এই কম্পোজিশন, হ্যাঁ, রিএজেন্টের। নেক্সট হচ্ছে আমাদের এই R1 R2 তো আছে, আমাদের একটা ওয়ার্কিং রিএজেন্ট বানাতে হবে, হ্যাঁ, এখানেই তলায় আমরা লিখবো কি ওয়ার্কিং রিএজেন্ট, যেটা নিয়ে কাজ করব। ওয়ার্কিং রিএজেন্ট প্রিপারেশন, এখানে 4 ml of R1 প্লাস 1 ml of R2, ঠিক আছে, মানে 4:1 অনুপাতে আমরা মিশিয়ে নেব। 4 ml of R1, 1 ml of R2, এটাই হচ্ছে আমার ওয়ার্কিং রিএজেন্ট, ঠিক আছে। এবারে যদি ধরো অনেক বেশি থাকে, যেমন যেমন আমাকে যতগুলো টেস্ট করতে দেবে, হ্যাঁ, ততগুলোর মতো আমি বানিয়ে নেবো, ঠিক আছে। আপাতত এমনি এটা জেনে রাখো যে 4:1, হ্যাঁ, অনুপাতে মেশানো হচ্ছে 4 ml of R1 প্লাস 1 ml of R2। মানে এটা যদি আমার ধরো 10 ml নিই তাহলে এটা 2.5 ml, এটা 8 ml নিলে এটা 2 ml, 4:1 অনুপাত, ঠিক আছে। আর ওয়ার্কিং রিএজেন্টের স্টেবিলিটি থাকবে তোমার 2 to 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে ফ্রিজের ডোরে যদি রাখো 2 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড কোথায় থাকে, ফ্রিজের বিভিন্ন জায়গায় বিভিন্ন টেম্পারেচার হয়, বুঝতে পেরেছো, হ্যাঁ, যেমন ডিপ ফ্রিজে যেমন 0 ডিগ্রি যেখানে বরফ হচ্ছে, তারপরে আস্তে আস্তে এমনি ফ্রিজের জায়গাগুলোতে
আর একটু কম থাকে, ডোরে থাকে 2 to 4 ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে তুমি ওয়ার্কিং রিএজেন্টটা 2 to 4 ডিগ্রি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 4 উইক অবধি স্টেবল থাকবে। স্টেবিলিটি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে 4 উইক। এই ওয়ার্কিং রিএজেন্টের স্টেবিলিটি, হ্যাঁ, 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা 4 উইক থাকবে, মানে ফ্রিজের ডোরে। এমনি কন্টামিনেট না করে তুমি যদি রাখো তাহলে এরকম থাকতে পারবে। আচ্ছা, এবারে আরেকটা নেক্সট 3 নম্বর পয়েন্টে না অ্যাপারেটাস বলে একটা লিখে রাখো, কি কি অ্যাপারেটাস লাগবে। যে কোনো সেমি অটো টেস্ট করতে গেলে ওই একই অ্যাপারেটাস, 3 নম্বর পয়েন্টে একটা অ্যাপারেটাস বলে কলাম করে রাখো। 3 নম্বরে অ্যাপারেটাস। অ্যাপারেটাসের মধ্যে কি কি থাকছে বলো। একটা তো সেমি অটো মেশিনটাই লাগছে, ঠিক আছে। আর টেস্ট করব তাহলে টেস্ট টিউব লাগবে, কি লাগবে, পিপেট লাগবে, হ্যাঁ, টিপস লাগবে যেগুলো আটা হয়, যে টিপস যেটা তুমি এঁটে নিয়ে তোলো, ঠিক আছে, টিপস লাগবে, বিকার লাগবে, আর ওয়ার্কিং রিএজেন্ট গুলো লাগবে, রিএজেন্ট কিট থাকবে, হ্যাঁ, কিট লিটারেচার লাগবে, সেমি অটো মেশিন লাগবে, তাই তো, এগুলো লাগছে অ্যাপারেটাসের মধ্যে। অ্যাপারেটাস সবগুলোতেই সেম। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রসিজিওর। 4 নম্বর পয়েন্টে প্রসিজিওর। আর লাগবে কি অ্যাপারেটাসের মধ্যে সিরাম স্যাম্পল, তাই তো, পেশেন্ট সিরাম স্যাম্পল লাগবে। প্রসিজিওর। এখানে সিরাম আর প্লাজমা নেব, আর ওয়ার্কিং এএসটি রিএজেন্ট টেস্ট। আচ্ছা, এখানে আমরা ব্ল্যাঙ্ক বা স্ট্যান্ডার্ড এরকম কিছুর দরকার নেই আমাদের। সিরাম বা প্লাজমা নেব 100 মাইক্রোলিটার, আর রিএজেন্টটা নেব 1000 মাইক্রোলিটার। ঠিক আছে, এই লেখ, কথা বলিস না, হ্যাঁ। সিরাম বা প্লাজমা 100 মাইক্রোলিটার, আর ওয়ার্কিং এএসটি রিএজেন্ট যেটা 4:1 মিশিয়ে আমি বানিয়েছি সেখান থেকে 1 ml, হ্যাঁ, ঠিক আছে। এবারে কি করব, এটাকে মিক্সড অয়েল, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা লিখে রাখো যে পিপেট ইনটু টিউব মার্কড টেস্ট। তাতে কি দেবো না, আমি সিরাম দেবো 100 মাইক্রোলিটার, আর ওয়ার্কিং রিএজেন্ট দেবো 1000 মাইক্রোলিটার। এবারে মিক্স অয়েল and aspirate immediately for measurement. মানে কি হলো, আমি প্রথমে সিরামটা নিলাম, তারপরে তার আগে আমি সেমি অটো অন করে একদম মানে ঠিকঠাক অবস্থায় রেখে দিয়েছি, জল রিন্স যেগুলো দেয় জল টল খাইয়ে একদম সেমি অটো মানে আমার কাজ করবে এরকম অবস্থায় আমি রেখে দিয়েছি। এরপরে সিরাম নিয়ে নিলাম টেস্ট টিউবের মধ্যে 100 মাইক্রোলিটার, তার উপর আমি রিএজেন্ট দিয়ে দিলাম, আমার যেটা ওয়ার্কিং রিএজেন্ট বানিয়েছি সেটাকে 1000 মাইক্রোলিটার দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেমি অটোতে ওটাকে মানে খাওয়াবো, হ্যাঁ, অ্যাসপিরেট করব, ঠিক আছে, ইমিডিয়েটলি, কোনো ডিলে করব না, কারণ এটা কাইনেটিক মেথড। যেই আমি সিরামে আমার এএসটি আছে আর যেই ওয়ার্কিং রিএজেন্ট দিচ্ছি ও রিঅ্যাকশন তো স্টার্ট করে দিয়েছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে মেশিনে ওটাকে অ্যাসপিরেট করব। এইখানটায় লিখলে দেখতে পাবি না উপরেই লিখবো? আচ্ছা আচ্ছা, নেক্সট লাইনে কি লিখবে না, প্রোগ্রাম দ্য অ্যানালাইজার
program the analyzer as per assay parameters, মানে মেশিনে তুমি প্রোগ্রাম করে রেখেছো, এটা আগেই করতে হবে এই মিক্স করার আগে। হ্যাঁ, তারপরে আমরা কি করছি না, ব্ল্যাঙ্ক দ্য অ্যানালাইজার উইথ পিওর ওয়াটার, পিওর ওয়াটার। হ্যাঁ, মানে ওয়াটারটাকে আমরা ব্ল্যাঙ্ক হিসেবে খাওয়াচ্ছি, মানে অ্যাসপিরেট করছি ওয়াটারটাকেই ব্ল্যাঙ্ক হিসেবে। ঠিক আছে, তারপরে রিড অ্যাবজর্বেন্স, রিড অ্যাবজর্বেন্স কততে মাপবো না 340 ন্যানোমিটার। রিড অ্যাবজর্বেন্স আফটার 60 সেকেন্ড, repeat reading after every 30 seconds, that is up to 120 seconds at 340 nanometer wavelength। লেখো, আমি তারপরে বোঝাচ্ছি। থার্ড পয়েন্ট, determine the mean absorbance change per minute, মানে আমরা মাপছি ডেল্টা এ পার মিনিট। আচ্ছা, এখানটা আমি আরেকবার বলি, তাহলে আমরা আগে প্রোগ্রামটা অ্যানালাইজার অ্যাজ পার অ্যাসে প্যারামিটারস, তাহলে কিট লিটারেচার দেখে আমি প্রোগ্রাম সেট করে রাখলাম, ব্ল্যাঙ্ক দ্য অ্যানালাইজার উইথ পিওর ওয়াটার। এরপরে আমি এই সিরাম নেবো 100, তারপরে ওয়ার্কিং রিএজেন্ট 1000, mix well and aspirate immediately for measurement. Read the absorbance after 60 seconds, repeat reading after every 30 seconds, মানে 60 সেকেন্ডে, প্রথমে তো একবার 0 সেকেন্ডে করছি, তারপরে 60 সেকেন্ডে করব, 90 এ করব, 120 তে করব। ঠিক আছে, কততে 340 ন্যানোমিটার ওয়েভলেন্থে। ডিটারমিন দ্য মিন অ্যাবজর্বেন্স চেঞ্জ পার মিনিট, মানে ডেল্টা এ বাই মিনিট, মানে পার মিনিটে ডেল্টা এ কত মানে চেঞ্জ হচ্ছে অ্যাবজর্বেন্সের, আমরা সেটা দেখব। কাইনেটিক মেথডে কি প্রসেসটা চলতে থাকছে, তাহলে আমাদের কি করতে হবে, মানে পার মিনিটে রেটটা বার করতে হবে। ঠিক আছে, কারণ প্রসেস চলতেই থাকছে, এনজাইম যখন স্যাম্পেলে আছে তখন রিয়াকশন চলতেই থাকবে। তাহলে আমরা কি করব, দুটো টাইম ইন্টারভেলে মাপবো, তার থেকে কত চেঞ্জ হচ্ছে পার মিনিটে, কত চেঞ্জ হচ্ছে আমরা সেটা দিয়ে এনজাইম অ্যাক্টিভিটিটাকে মেজার করব। আমরা যেহেতু সেমি অটোতে করছি, আমাদের কিছুই করতে হবে না, প্রথমে একবার খালি আমি মিক্স করেই খাইয়ে দেবো, অ্যাসপিরেট করে দেবো, মেশিন ও 30 সেকেন্ড ইন্টারভেলে মেপে নিয়ে আমাদের রেজাল্টটা বলে দেবে। ঠিক আছে, কিন্তু এগুলো খাতায় লিখে রাখতে হবে। প্র্যাকটিক্যালি আমরা কি করব, যে প্রোগ্রামটা আগে আমাদের সেট করাই আছে, তাই প্রোগ্রামটাতে গিয়ে আমরা খালি এই দুটো মিক্সড করে অ্যাসপিরেট করে দেবো। তখন মেশিন নিজে কাইনেটিক মেথড ফলো করে ডেল্টা এ পার মিনিট এটাকে ও বার করবে, আমাদেরও খালি রেজাল্ট দিয়ে দেবে। ঠিক আছে, তখন আমরা রেজাল্টটা বলবো। এবারে ক্যালকুলেশন, তাহলে যে ক্যালকুলেশনটা মেশিন নিজে করছে আমাদের খাতায় সেটা লিখে রাখতে হবে, যাতে বাই চান্স ওটাকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারি যেটা আমরা মেজার করছি, তাই তো। কি ইউনিটে, আইইউ পার্ট এল, এটা ইকুয়াল টু কি না ডেল্টা এ পার মিনিট, মিনিটে অ্যাবজর্বেন্স চেঞ্জ। এর সঙ্গে আমাদের কি করতে হয়, সবগুলো বার করবার জন্য একটা স্ট্যান্ডার্ডের দিয়ে, তো স্ট্যান্ডার্ডের
কনসেন্ট্রেশন বাই স্ট্যান্ডার্ডের ওডি, এটা আমরা গুণ করি তো, যেটাকে কি বলে এক কথায় ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু কাইনেটিক, তাই এটা ইনটু কাইনেটিক ফ্যাক্টর, কাইনেটিক ফ্যাক্টর। তাহলে এই অ্যাবজর্বেন্স চেঞ্জ পার মিনিটে সেটাকে আমাদের কাইনেটিক ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা এনজাইম অ্যাক্টিভিটিটা পাবো, যেটা আইইউ পার এল মানে লিটার, ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটারে বেরোবে। ঠিক আছে, where delta A per minute equal to change in absorbance per minute, per minute। কাইনেটিক ফ্যাক্টরটা প্রত্যেক কিট লিটারেচার প্রোভাইড করবে, কাইনেটিক ফ্যাক্টর যেটা আমাদের গুণ করতে হবে সেটা লিটারেচার প্রোভাইড করবে। হ্যাঁ, এখানে কি কাইনেটিক ফ্যাক্টর কে ইকুয়াল টু হচ্ছে 1768, 1768। ঠিক আছে, তার মানে ওডি পার মিনিটের সঙ্গে এই 1768 কে গুণ করলে আমরা এএসটির এনজাইম অ্যাক্টিভিটি আইইউ পার লিটারে পাবো। এবার এই যে কাইনেটিক ফ্যাক্টরটা কিভাবে এলো, সেটার একটা ফর্মুলা আছে। কাইনেটিক ফ্যাক্টর, এটা তো এমনি প্লেন ফ্যাক্টর নয় যে স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশন বাই স্ট্যান্ডার্ডের ওটি করব, এটা যেহেতু এনজাইমের কাইনেটিক ফ্যাক্টর, ওটার একটা ফর্মুলা আছে। এটা জাস্ট তোমরা লিখে রাখো, এটা তোমাদের লাগবে না, কিন্তু খাতায় লিখে রেখো। ক্যালকুলেটেড বাই using following formula। কি ফর্মুলা? K equal to 1 by m into TV by SV into 1 by P into 10 to the power 6, যেখানে m equal to molar extinction coefficient of NADH। NADH কেন? কারণ কি NADH টার থেকে NAD কনভার্সন আমরা সেটাই মাপছি। and is equal to 6.22 into 10 to the power 3 liter per mole per centimeter at 340 nanometer। 340 nanometer। এটা কখনোই এক্সামে লাগবে না, খাতায় টুকে রেখো। ইনকেস যদি বলে যে এই 1768টা কি, তখন উত্তরটা দিতে পারবে। এটা কাইনেটিক ফ্যাক্টর, এটা এই ফর্মুলা দিয়ে জেনারেট করা হয়। তাহলে m equal to molar extinction coefficient of NADH and is equal to 6.22 into 10 to the power 3 liter per mole per centimeter at 340 nanometer। TV equal to sample volume plus working AST reagent volume। তাহলে TV equal to sample volume plus working AST reagent volume মানে total volume। SV equal to sample volume। P equal to optical path length। আর 10 to the power 6 equal to এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে কাইনেটিক ফ্যাক্টরের ফর্মুলা। আর আরেকটা আমরা করতে পারি কনভার্সন ফ্যাক্টর। এই কনভার্সন ফ্যাক্টর কি না, ধরো এটা একটা ইউনিট, আর একটা ইউনিট হয় ক্যাটাল, তো তাতে কনভার্সন করার কনভার্সন ফ্যাক্টর কি? AST অ্যাক্টিভিটি in N cattle, N cat
NCAT per liter, NCAT per liter equal to AST activity into IU per liter into 16.67। আচ্ছা, তাহলে IU per liter থেকে NCATL per liter ইউনিটে কনভার্সন করতে গেলে 16.67 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। ঠিক আছে, এই জিনিসগুলো এমনিতে লাগবে না, খাতায় লিখে রাখো। ঠিক আছে, কোনখানটা কনভার্সন ফ্যাক্টর, কনভার্সন ফ্যাক্টর AST activity in NCATL per liter ইউনিটে, AST activity in NCAT per liter বার করতে গেলে কি হবে, AST activity into IU per liter, IU per liter এ ওর যে অ্যাক্টিভিটি তাকে 16.67 দিয়ে গুণ করলে NCAT ইউনিটে আসবে। এখন হয় না, শুধু এই IU per literই হয় এনজাইমের। হ্যাঁ, বাট এটা লিখে রাখার জন্য আর কি। আচ্ছা, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে রেফারেন্স রেঞ্জ। এটা ইম্পর্টেন্ট, কারণ ধরো এলএফটির যদি চার্ট ধরায় বা তোমার যেটা ভ্যালুটা এসছে সেটা নর্মাল না অ্যাবনর্মাল বোঝার জন্য আমাদের রেফারেন্স রেঞ্জটা লাগবে। তাহলে রেফারেন্স রেঞ্জ, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। হ্যাঁ, AST activity in IU per liter at, আচ্ছা এনজাইমের একটা ফিক্সড টেম্পারেচার তো থাকে। হ্যাঁ, ফিক্সড টেম্পারেচারে অপটিমাল অ্যাক্টিভিটি হয়, সেটা কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, এটাতে কত, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে কত, লেস দ্যান 35, আর অ্যাডাল্ট ফিমেল এর ক্ষেত্রে লেস দ্যান 31। ঠিক আছে, এটা হচ্ছে রেফারেন্স রেঞ্জ। এটা লিখবো। তারপরে আমাদের, আচ্ছা ক্যালকুলেশনের পরে, হ্যাঁ 6th পয়েন্টে না রেজাল্টটা লিখো। ঠিক আছে, তোমার যে রেজাল্টটা বেরিয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশনের পরে 6th পয়েন্টের রেজাল্টটা লিখো, 7th পয়েন্টে রেফারেন্স রেঞ্জ লিখবে। হ্যাঁ, আর 8 নম্বরে ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন লিখবে। হ্যাঁ, ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশনের মধ্যে কি লিখবে, AST লেভেল ইনক্রিজড ইন, বলো AST লেভেল ইনক্রিজড ইন, বল বাবা বল, বলো, জানো তোমরা, বলো। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ, হেপাটিক, হ্যাঁ জন্ডিস, আর আর কিসে বাড়বে, ASTটা বাড়বে। হ্যাঁ হ্যাঁ, ওগুলোতে তো বাড়বে, লিভার আর কিছু অরিজিনে বাড়তে পারে। আচ্ছা, ইনক্রিজড অ্যাক্টিভিটি অফ AST বা হ্যাঁ, আচ্ছা ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ AST, তাহলে AST is increased after MI, তাই তো, মায়োকার্ডিয়াল ইনফাকশন, আফটার মায়োকার্ডিয়াল ইনফাকশন। AST এর এটা স্পেশালাইজেশন, মানে স্পেশালিটি, ASTটা বেশি বাড়বে, মানে তুমি ধরো চার্ট দেখলে ASTটা বেশি বাড়বে মায়োকার্ডিয়াল ইনফাকশনে। ঠিক আছে, লিভারেও মানে লিভার প্যাথোলজি হলেও বাড়বে, কিন্তু
লিভার প্যাথোলজি হলে বেশি বাড়বে আমার এএলটিটা, হ্যাঁ, অ্যালকালাইন মানে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, যেটা অ্যালানিন ট্রান্সফারমাইনেজ, এএলটিটা বেশি বাড়বে লিভারে, আর এএসটি যখন এএসটি বেশি বাড়বে মায়োকার্ডিয়াল ইনফাকশনে। তাহলে আমরা প্রথমে মায়োকার্ডিয়াল ইনফাকশনটা লিখবো, তারপরে লিখবো ইন লিভার ডিসঅর্ডারস, ইন লিভার ডিসঅর্ডারস, in trauma, in trauma, after renal infarct, after renal infarct, and in various hemolytic condition, hemolytic conditions, এগুলোতে এএসটি বাড়বে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ রেনালেও, হ্যাঁ মানে রেনাল আর্টারির মধ্যে ইনফাকশন হয়েছে। মায়োকার্ডিয়াল ইনফাক্ট মানে যেমন হার্টের ইনফাকশন হচ্ছে, রেনাল ইনফাক্ট মানে রেনাল আর্টারির মধ্যে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হিমোলাইটিক কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা আর একটা পয়েন্ট লিখে রাখো, AST activity is elevated, AST activity is elevated up to 100 times in viral hepatitis, viral hepatitis and hepatic necrosis, necrosis, moderate elevation of AST in extrahepatic cholestasis, extrahepatic cholestasis। আচ্ছা এই হিমোলাইটিক কন্ডিশনের পরে না আরেকটা কমা দিয়ে লিখে নাও তো, পালমোনারি এম্বোলাই, পালমোনারি এম্বোলাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে 100 গুণ বেড়ে যাচ্ছে কখন না ভাইরাল হেপাটাইটিস আর হেপাটিক নেক্রোসিসে, আর মডারেট এলিভেশন কখন হচ্ছে যে এক্সট্রাহেপাটিক কোলেস্টেসিস, হ্যাঁ এক্সট্রাহেপাটিক কোলেস্টেসিসে মডারেট এলিভেশন হচ্ছে, 100 টাইমস বেড়ে যাচ্ছে ভাইরাল হেপাটাইটিস হেপাটিক নেক্রোসিসে, আর এমনি ইনক্রিজ করছে মেনলি মায়োকার্ডিয়াল ইনফাকশনে। আর দেখলে এএলটি টা নরমাল আছে, এএসটি শুধু বেড়েছে, তখন কন্ডিশন কি বলতে হবে যে মায়োকার্ডিয়াল ইনফাকশন, হ্যাঁ বাট অন্য কোনো প্যাথোলজিও হতে পারে, মেনলি মায়োকার্ডিয়াল ইনফাকশন এটাই সবচেয়ে কমন। এএলটি যদি নরমাল থাকে, এএসটি শুধু বেড়েছে, ঠিক আছে। এবারে দেখলে যে এএসটি টা 100 টাইমস বেড়ে গেছে, তখন আর এএলটিও সঙ্গে বেড়েছে, প্রচুর বেড়েছে, তখন কিন্তু আর মায়োকার্ডিয়াল বলবে না, তখন কি বলবে যে ভাইরাল হেপাটাইটিস বা হেপাটিক নেক্রোসিস। আর মডারেট এলিভেশন হচ্ছে এর সঙ্গে কিন্তু এই এক্সট্রাহেপাটিক কোলেস্টেসিসে এএলটিও বাড়বে, আবার তোমার অ্যালকালাইন ফসফেটেজও বাড়বে, এগুলোও বাড়বে, হ্যাঁ যেমন ভাইরাল হেপাটাইটিসের সঙ্গে শুধু যে এটা 100 টাইমস বাড়বে তা নয়, তার সঙ্গে এএলটিও বাড়বে, হ্যাঁ ঠিক আছে। আর শুধু এইটা বাড়বে, এএসটিটা বাড়বে এই মায়োকার্ডিয়াল ইনফাকশনে, ঠিক আছে বুঝতে পারলে। আপ টু দিস এএসটি এস্টিমেশন তোমাদের কপিতে লিখবে, ঠিক আছে। এই বুঝতে পেরেছিস? আর ওই ক্যালকুলেশন অত লাগবে না, ফ্যাক্টরটা জানলেই হবে 1768, যেটা আমরা অ্যাবজর্বেন্স পার মিনিটে কত চেঞ্জ হচ্ছে সেটার সঙ্গে গুণ করে দিলেই হবে।